নির্মাণ ভেঙে ফেলা, তীব্র প্রতিবাদ, কর্মী ব্যবস্থাপক ভুল স্বীকার করলেন। রেজিমেন্ট পুনরায় চালু করার দাবি। আসানসোলে মারোয়ারি যুব মঞ্চ অনন্ত শাখা কর্তৃক গ্রীষ্মকালীন শিবিরের জমকালো আয়োজন। উষাগ্রাম ভগত পাড়ার বাসিন্দা 44 বছর বয়সী অঞ্জু দেবী শুক্রবার সকাল থেকে নিখোঁজ। করোনে কেঁপে উঠল গ্রাম, পরিত্যক্ত বাড়িতে বোমার দাবি। Please like, share and subscribe and forward YouTube channel News Moment. For more details and for advertisement, contact editor 9563 830285. BBA Honours, BCA Honours, BSc Biotech Honours, DHM Research Institution কাজী নজরুল বিশ্ববিদ্যালয় ওয়েস্ট বেঙ্গল এবং AICTE অনুমোদিত কলেজের অধিভুক্ত। ভর্তি খোলা। ওয়েবসাইট www.resist.ac.in। ভর্তির জন্য যোগাযোগ করুন 8509276747 অথবা 9339316820 অথবা 8389868992। নতুন ক্যাম্পাসের নতুন সূচনা। 2025 থেকে 26 অধিবেশনের জন্য ক্লাস আমাদের ব্র্যান্ড নিউ ক্যাম্পাসে শুরু করুন। একটি উত্তেজনাপূর্ণ যাত্রার জন্য প্রস্তুত হন। নলেজ ক্যাম্পাস, জিরাডাঙ্গা পোস্ট, শিয়ারসোল, রানীগঞ্জ 713358। রানীগঞ্জে অবহেলায় বালি উত্তোলনের অভিযোগ। দামোদর নদী অবরুদ্ধ, শ্মশানঘাট সংকট, মাফিয়াদের হাত থেকে বাঁচানোর অনুরোধ। পবন শর্মা রিপোর্ট অনুযায়ী মাফিয়াদের বিরুদ্ধে বেপরোয়া বালি উত্তোলনের অভিযোগ। ফলস্বরূপ দামোদর নদীর গতিপথ অবরুদ্ধ এবং পরিবর্তন করা হয়েছে। শ্মশান সংকটে রয়েছে পশ্চিম বর্ধমান জেলার বল্লভপুর, রানীগঞ্জ, আসানসোলে এই ধরনের ছবি দেখা যায়। এখানে দামোদর নদীর কোনো স্বাভাবিক গতিপথ নেই। এখন একটি বাঁধ তৈরি করা হয়েছে যা নদীর গতিপথকে অবরুদ্ধ এবং পরিবর্তন করেছে। সেখানে আসা মানুষদের দামোদর পুকুরের মতো দেখতে একটি গর্তে স্নান করতে বাধ্য করা হচ্ছে। হিন্দুদের বিশ্বাস কেড়ে নেওয়া হচ্ছে, এমনকি দাহ করার পর হাড় বা ছাইও এখন গর্তে ডুবিয়ে দেওয়া হচ্ছে। প্রসঙ্গত, এই জেলা রানীগঞ্জ শহর দামোদর নদীর তীরে অবস্থিত। সেখানকার প্রধান ঘাট হলো বল্লভপুর ঘাট। রানীগঞ্জ এবং আশেপাশের এলাকার মানুষ বিভিন্ন উৎসবের সময় দামোদর নদীতে স্নান করে, যার জন্য তাদের রানীগঞ্জের বল্লভপুর ঘাটে যেতে হয়, কারণ এটি এই এলাকার সবচেয়ে বড় নদী খাত, যা মেজিয়া ঘাট নামে পরিচিত। এখানে নদীর অবিচ্ছিন্ন প্রবাহ জানুয়ারি মাস পর্যন্ত অব্যাহত ছিল, কিন্তু এখন বালি মাফিয়াদের নদীর উপর বাঁধ তৈরি করার কারণে নদীর প্রবাহ বন্ধ হয়ে গেছে। এই বল্লভপুর এলাকায় একটি বড় শ্মশান থাকায় দূর দূরান্ত থেকে মানুষ তাদের মৃতদেহ দাহ করতে এখানে আসেন। পরিস্থিতি এমন এক জায়গায় পৌঁছেছে যে বালি মাফিয়ারা দেশের মাটি নিয়ে খেলছে। এখানে হিন্দুদের আস্থা। সিসিএল কর্তৃক অবৈধ নির্মাণ ভেঙে ফেলা, তীব্র প্রতিবাদ, কর্মী ব্যবস্থাপক ভুল স্বীকার করলেন। ইসিএলের সাতগ্রাম শ্রীপুর এলাকার চাপুই কলিয়ারি এলাকায় চাপুই কলিয়ারির কর্মী ব্যবস্থাপক ইসিএল ব্যবস্থাপনা কর্মকর্তা ফুলচাঁদ কেভাতের নেতৃত্বে ইসিএলের জমিতে নির্মিত একটি অবৈধ নির্মাণ ভেঙে ফেলা হয়, যার ফলে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। অবৈধ নির্মাণ ভেঙে ফেলার পর এলাকার মানুষ চাপুই কলিয়ারির PM কেভাটকে ঘিরে ফেলে এবং ব্যবস্থাপনার কাছ থেকে ক্ষমা চাওয়া এবং ক্ষতিপূরণের দাবিতে বিক্ষোভ শুরু করে। খবর পেয়ে তৃণমূল, হিন্দি সেল এবং SC/ST সেলের নেতা সিন্টু ভুঁইনিয়া ঘটনাস্থলে পৌঁছান। তিনি অফিসারের কাছে অবৈধ নির্মাণ ভাঙার নথিপত্র চান। নথিপত্র না দেখানোর জন্য স্থানীয় লোকজন একসাথে প্রধানমন্ত্রীকে জিম্মি করে। প্রধানমন্ত্রীকে ঘেরাও থেকে বের করে আনতে পুলিশকে অনেক লড়াই করতে হয়। এই সময় সিন্টু ভুঁইনিয়াকে পুলিশের সাথে ধস্তাধস্তি করতেও দেখা যায়। পুলিশ যখন প্রধানমন্ত্রীকে এখান থেকে সরিয়ে দিতে শুরু করে, তখন এলাকার মানুষ ক্রুদ্ধ হয়ে ওঠে এবং প্রধানমন্ত্রীকে সামনে বসে ঘিরে ফেলে। পরে পুলিশ কোনোভাবে ভিড় থেকে প্রধানমন্ত্রীকে বের করে তার অফিসে নিরাপদে নিয়ে যায়। এরপর সিন্টু ভুঁইয়ার
নেতৃত্বে স্থানীয় জনগণ ঘটনাস্থল থেকে সমস্ত ইসিএল গাড়ি এবং জেসিবি মেশিন বন্ধ করে দেয় এবং প্রধানমন্ত্রীকে ঘটনাস্থলে ডেকে ক্ষমা চাওয়ার দাবি জানায়। জনসাধারণের চাপের পর প্রধানমন্ত্রী ফুলচাঁদ কেভাত পুলিশি সুরক্ষায় ঘটনাস্থলে পৌঁছান। এই সময় তিনি জনসাধারণের চাপের কারণে অবৈধ নির্মাণ ভেঙে ফেলার জন্য ক্ষমা চান এবং বলেন যে ইসিএল জমিতে কোথাও কোনো অবৈধ নির্মাণ হলে আমরা তার বিরুদ্ধে ব্যবস্থা নেব। দুর্গাপুরে 251টি সিসিটিভি বসানো হবে, প্রতিটি কোণে নজরদারি করা হবে। এমপি 30 লক্ষ টাকা। দুর্গাপুর এমপি তহবিল থেকে 30 লক্ষ টাকা ব্যয় ইস্পাত নগরী দুর্গাপুরের বিভিন্ন রাস্তায় 251টি সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হচ্ছে। এই উদ্যোগের লক্ষ্য হলো ইস্পাত নগরীর সাধারণ মানুষের নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করা। আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের দুর্গাপুর থানার ডিসিপি পূর্ব এবং কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বর্ধমান দুর্গাপুরের এমপি কীর্তি আজাদ এবং আসানসোল দুর্গাপুরের পুলিশ কমিশনার সুনীল কুমার চৌধুরী এই সমগ্র বিষয়টি সম্পর্কে তথ্য দেন। সংবাদ সম্মেলনে এমপি কীর্তি আজাদ বলেন যে কোনো শহরের জন্য সাধারণ মানুষের নিরাপত্তা ও সুরক্ষা সবচেয়ে গুরুত্বপূর্ণ। সেই কারণেই আমার এমপি তহবিল থেকে এই সিসিটিভি ক্যামেরা স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। প্রয়োজনে এমপি তহবিল থেকে আরও তহবিল সরবরাহ করা হবে। নিয়মিত দক্ষিণ পূর্ব রেলপথে মেগা ব্লকের জন্য ট্রেনের সংখ্যা। আসানসোল দক্ষিণ পূর্ব রেলওয়ের চক্রধরপুর ডিভিশনে টিআরটি মেশিন স্থাপনের জন্য গামহারিয়া জংশন এবং সিনি জংশনের মধ্যে ইউপি এবং ডিএন লাইনে 21/5/2025 থেকে 28/6/2025 প্রতি বুধবার এবং শনিবার পর্যন্ত মেগা ব্লকের পরিপ্রেক্ষিতে নিম্নলিখিত ট্রেন পরিষেবাগুলি নিম্নরূপ নিয়ন্ত্রিত হবে। ট্রেনের ডাইভারশন 13288 আরা দুর্গ দক্ষিণ বিহার এক্সপ্রেস যা 20/5/2025, 27/5/2025, 3/6/2025, 10/6/2025, 17/6/2025 এবং 24/6/2025 তারিখে যাত্রা শুরু করে। তা কান্দার জংশনের জংশন এড়িয়ে তানগড় জংশনের পরিবর্তে নিয়মিত রুট এড়িয়ে যাওয়া হবে। কান্দার মাধ্যমে গামহারিয়া টাটানগর গামহারিয়া সিনি 13287 দুর্গ আরা দক্ষিণ বিহার এক্সপ্রেস 24/5/2025, 31/5/2025, 7/6/2025, 14/6/2025, 21/6/2025 এবং 28/6/2025 তারিখে যাত্রা শুরু করা এবং 28/6/2025 যাত্রা শুরু করা হবে। এস জুনান্দ্রা থেকে জংশন ভিয়া এড়িয়ে চলবে টাটানগর জংশন সিনি গ্রামহারিয়া টাটানগর গ্রামহারিয়া কান্দ্রা হয়ে নিয়মিত রুটের পরিবর্তে। রেজিমেন্ট পুনরায় চালু করার দাবি। প্রতিবেদন অনুসারে কার্যকরী সম্পাদক বিকাশ প্রসাদ থেকে 1962 সালের 18 নভেম্বর লাদাখের রেজাংলায় ভারত চীন যুদ্ধে শহীদ চার্লি কোম্পানি অফ আহির রেজিমেন্টের 114 জন সাহসী ভারতীয় সৈন্যকে শ্রদ্ধা জানাতে বাংলা যাদব মহাসভা একটি বিশেষ উদ্যোগ নিয়েছে। এছাড়াও আহির রেজিমেন্ট পুনরায় চালু করার জন্য কেন্দ্রীয় সরকারের কাছে দাবি জানানো হয়েছিল। বাঙালি যাদব মহাসভা সেই সাহসী সৈন্যদের আত্মত্যাগের ইতিহাস সকল দেশবাসীর সামনে উপস্থাপনের দায়িত্ব নিয়েছে। অল ইন্ডিয়া যাদব মহাসভার সভাপতি ডক্টর স্বপন ঘোষের নেতৃত্বে যাদব বীর সৈন্যদের শহীদ স্থান রেজাংলার মাটি বহন করে দেশের বিভিন্ন যাদব অধ্যুষিত গ্রামে একটি পবিত্র শোভাযাত্রা শুরু হয়েছে। উল্লেখ্য 13 এপ্রিল বিহারের ছাপড়া জেলা থেকে এই পবিত্র কলস যাত্রা শুরু হয়েছে। বাঙালি যাদব সভার সভাপতি শ্যামচাঁদ ঘোষ এবং সাধারণ সম্পাদক বাণীব্রত মণ্ডলের নেতৃত্বে এই কলস যাত্রা এখন পুরুলিয়া জেলায় পৌঁছেছে। পবিত্র কলস যাত্রা বিভিন্ন যাদব অধ্যুষিত এলাকা পরিদর্শন করবে এবং 18 নভেম্বর দিল্লির যন্তর মন্তরে শেষ হবে।
আসানসোলে মারোয়ারি যুব মঞ্চ অনন্ত শাখা কর্তৃক গ্রীষ্মকালীন শিবিরের জমকালো ওয়াসিম খানের রিপোর্ট অনুযায়ী মারোয়ারি যুব মঞ্চ আসানসোল অনন্ত শাখা আসানসোল ক্লাবে শিশুদের জন্য একটি গ্রীষ্মকালীন শিবিরের আয়োজন করে। এই শিবিরের উদ্বোধন করেন বিখ্যাত সমাজসেবক শ্রী নরেন আগরওয়াল, যিনি তার অনুপ্রেরণামূলক বক্তৃতা দিয়ে শিশু এবং উপস্থিত জনতাকে উৎসাহিত করেন। এই গ্রীষ্মকালীন শিবির অনুষ্ঠানে সভাপতি CA মেঘা আগরওয়াল জানান, সচিন স্বপ্ন পাসারি, কোষাধ্যক্ষ ক্রিস্টিনা দারুকা, সীমা আগরওয়াল, মনীষা আগরওয়াল, শ্বেতা কেদিয়া এবং সোনাল আগরওয়াল উপস্থিত ছিলেন। শিবিরে বিভিন্ন ধরনের কার্যক্রমের আয়োজন করা হয়, যার মধ্যে ছিল শিল্প ও কারুশিল্প, নৃত্য, সঙ্গীত, খেলাধুলা এবং ব্যক্তিত্ব বিকাশ সম্পর্কিত কর্মশালা। শিশুরা এই কাজকর্মে উৎসাহের সাথে অংশগ্রহণ করে এবং তাদের প্রতিভা প্রদর্শনের সুযোগ পায়। ডুবে দুর্গাপুরের 2 যুবকের মৃত্যু। শনিবার অন্ডালের শ্রীরামপুর পঞ্চায়েতের কুটিরডাঙ্গা ঘাটে দামোদর নদীতে ডুবে 2 যুবকের মৃত্যু হয়েছে। নিহতদের নাম রাজেশ প্রসাদ এবং সোমনাথ সিং, দুজনেই 21 বছর বয়সী দুর্গাপুরের বাসিন্দা। গত রবিবার অন্ডালের রামপ্রসাদপুর পঞ্চায়েতের বাউরি পাড়ার কাছে দামোদর নদীর ঘাটে ডুবে মোহাম্মদ আনসার নামে 19 বছর বয়সী এক কিশোরের মৃত্যু হয়। শনিবারও একইভাবে 2 যুবক নদীতে ডুবে যায়। দুর্গাপুরের 5 যুবক স্নান করতে কুটিরডাঙ্গা ঘাটে এসেছিলেন। দুপুর 1টার দিকে স্নান করার সময় রাজেশ প্রসাদ এবং সোমনাথ সিং গভীর জলে নেমে ডুবে যেতে শুরু করেন। সেই সময় নদীর তীরে বসেছিলেন তার সঙ্গীরা। স্থানীয় লোকজনের সহায়তায় পুলিশ উদ্ধার অভিযান শুরু করে। উদ্ধারকর্মীরা প্রথমে সোমনাথ এবং কিছুক্ষণ পর রাজেশকে নদী থেকে উদ্ধার করে। দুজনকেই মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়, যেখানে চিকিৎসকরা তাদের মৃত ঘোষণা করেন। উষাগ্রাম ভগতপাড়ার বাসিন্দা 44 বছর বয়সী অঞ্জু দেবী শুক্রবার সকাল থেকে অঞ্জু দেবী সকালে মন্দিরে যাওয়ার জন্য বাড়ি থেকে বেরিয়েছিলেন, কিন্তু বিকেল পর্যন্ত তিনি যখন বাড়ি ফিরে আসেননি তখন পরিবারের সদস্যরা চিন্তিত হয়ে পড়েন। তার মানসিক অবস্থা ইতিমধ্যেই অস্থির বলে জানা গেছে, যা আশঙ্কা আরও গভীর করেছে। নিখোঁজের সময় তার পরনে ছিল ক্রিম রঙের স্যুট এবং তার কাছে কোনো মোবাইল ফোন বা পরিচয়পত্র ছিল না। এখনও তার কোনো হদিশ পাওয়া যায়নি। পরিবারটি সামাজিক যোগাযোগ মাধ্যম, সংবাদ চ্যানেল এবং স্থানীয় থানায় যোগাযোগ করে জনসাধারণের কাছে সাহায্যের আবেদন জানিয়েছে। যদি কেউ এই মহিলাকে দেখতে পান বা তথ্য দিতে পারেন তাহলে অনুগ্রহ করে অবিলম্বে এই নম্বরগুলিতে যোগাযোগ করুন: 9977875359, 37807357 অথবা দক্ষিণ থানায় যোগাযোগ করুন। আসানসোলে কাল বৈশাখী বেলেল্লাপনা, পড়ে থাকা গাছ, ভাঙা তার, জলে ভরা রাস্তা। বিকেল 4টা থেকে শুরু হওয়া প্রবল ঝড় ও বৃষ্টি পুরো এলাকায় ধ্বংসযজ্ঞ চালায়। ঘন্টায় 60 থেকে 80 কিলোমিটার বেগে চলা এই ঝড়ের সাথে প্রবল বৃষ্টিপাত, বজ্রপাত হয়, যা 2 ঘন্টারও বেশি সময় ধরে চলে। অনেক জায়গায় গাছপালা ভেঙে পড়ে এবং বৈদ্যুতিক খুঁটি ভেঙে যাওয়ায় অনেক এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। ঝড় কমে যাওয়ার পরও রাত 8:30টা পর্যন্ত অনেক এলাকায় বিদ্যুৎ সংযোগ পুনরায় চালু করা সম্ভব হয়নি। বিস্ফোরণে কেঁপে উঠল গ্রাম, পরিত্যক্ত বাড়িতে বোমার দাবি। পশ্চিমবঙ্গের পাণ্ডবেশ্বর বিধানসভার দুর্গাপুর ফরিদপুর ব্লকের লাউদোহা থানা এলাকার আওতাধীন আরতি গ্রামের উত্তরপাড়ায় রবিবার এক প্রচণ্ড বিস্ফোরণে পুরো এলাকা কেঁপে ওঠে। একটি পরিত্যক্ত বাড়িতে বিস্ফোরণটি ঘটে, যার ফলে বাড়ির একটি অংশ সম্পূর্ণ ধসে পড়ে। এই ঘটনায় পাশের বাড়িতে বসবাসকারী একটি শিশু আহত হয়, যার কারণে এলাকায় আতঙ্কের পরিবেশ বিরাজ করে। বিস্ফোরণটি এতটাই তীব্র ছিল যে আশেপাশের বাড়িতে বসবাসকারী লোকেরা আতঙ্কিত হয়ে পড়ে। ঘটনার খবর পাওয়ার সাথে সাথে লাউদোহা থানার
পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশ তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেয় এবং কেউ যাতে সেখানে প্রবেশ করতে না পারে সেজন্য বাড়িটি বিপদের টেপ দিয়ে ঘিরে ফেলে। পুলিশ এখনও এই বিষয়ে কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি, তবে সূত্রের খবর তদন্ত শুরু হয়েছে। আহত শিশুটিকে তাৎক্ষণিকভাবে নিকটস্থ হাসপাতালে ভর্তি করা হয়েছে, যেখানে তার চিকিৎসা চলছে। এখন সময় এসেছে মুহূর্তের SMS। জীবন হলো আমরা কি নিয়ন্ত্রণ করতে পারি এবং কি ছেড়ে দিতে পারি তার মধ্যে ভারসাম্য বজায় রাখা, প্রচেষ্টা এবং আত্মসমর্পণের মধ্যে বাঁচতে শিখুন। আমাদের চ্যানেলটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন এবং বিজ্ঞাপন এবং অন্যান্য প্রশ্নের জন্য যোগাযোগ করুন 9563830285 এবং 0341355180 3।